ক্লাস আছে ক্লাস আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা কি আমাকে ভালোভাবে শুনতে পাচ্ছেন? আপনাদের যদি শুনতে কোনো অসুবিধা হয় দয়া করে আমাকে একটু কমেন্টে জানাবেন। আর আপনারা ভালোভাবে শুনতে পাচ্ছেন এই আশা করে আমি শুরু করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত শিক্ষক মণ্ডলী, সহকর্মীবৃন্দ এবং সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। মেশিন শপ প্র্যাকটিস 1 বিষয়ের আজকের এই অনলাইন সেশনে আপনাদেরকে স্বাগতম। সেশন উপস্থাপনায় আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ ওমর ফারুক, ইনস্ট্রাক্টর মেকানিক্যাল, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট। মেশিন শপ প্র্যাকটিস 1 বিষয়টি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল টেকনোলজি বিভাগের ছাত্রদের দ্বিতীয় পর্বের একটি বিষয়। এই বিষয়ে আমাদের এটি 16তম সেশন। বেসিক্যালি এই সেশনগুলো এখন রিভিউ হচ্ছে। এই বিষয়ে আমাদের 5টি চ্যাপ্টার ছিল, তার মধ্যে সবগুলো চ্যাপ্টারই আমরা ইতিমধ্যে ক্লাসে শেষ করেছি। আজকে এটা আমাদের তৃতীয় চ্যাপ্টারে, এটা আমাদের আগে 7ম সেশন ছিল, সেই সেশনটারে আবার রিভিউ সেশন। আজকে সেশনে আমরা এর আগের সেশনে আমরা এই বিষয়ের আন্ডারস্ট্যান্ড দ্য অ্যাপ্লিকেশন অফ লেথ মেশিন চ্যাপ্টারেরই প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় অবজেক্টিভ সম্বন্ধে আলোচনা করেছি। আজকে আমরা এই অধ্যায়ের তৃতীয় অধ্যায়ের চতুর্থ এবং পঞ্চম অবজেক্টিভ নিয়ে আলোচনা করব। তাহলে আমাদের আজকের লার্নিং অবজেক্টিভ হচ্ছে ক্যারি আউট বেসিক ক্যালকুলেশন ফর স্পিড অ্যান্ড ফিট ফর লেদ ওয়ার্কস অ্যান্ড টেফার ক্যালকুলেশন। অর্থাৎ লেদ মেশিনের সাথে কাজ করার সময় কাটিং স্পিড, ফিট, ডেপথ অফ কাট, এগুলো আমরা নির্ণয় করতে হয়, সেগুলো আমরা ক্যালকুলেশন শিখবো। আর কেমনি টেপার টার্নিং করার ফর্মুলাগুলা কি এবং সেগুলোর প্রয়োজনীয় ক্যালকুলেশনগুলো কি কি সেগুলো আমরা শিখব। আইডেন্টিফাই, এর পরেরটা হচ্ছে আইডেন্টিফাই সিঙ্গেল পয়েন্ট কাটিং টুলস। অর্থাৎ সিঙ্গেল পয়েন্ট কাটিং টুলটা কি আমরা সেটা শিখবো, এবং কাটিং টুলের কি কি ম্যাটেরিয়াল ব্যবহার হয়, কাটিং টুলের কি ধরনের অ্যাঙ্গেল থাকে এবং তাদের ফাংশনগুলি সম্পর্কে আমরা আলোচনা করব। তাহলে প্রিয় ভাই, আমরা প্রথমে বেসিক ক্যালকুলেশন ইস্যুস ফর লেদ ওয়ার্কস। লেদ মেশিনে কাজ করার সময় আমাদের কি কি ক্যালকুলেশনগুলো আমাদের মেনলি করতে হয় সেগুলো সম্বন্ধে আমরা একটু দেখে নিই। একটা হচ্ছে কাটিং স্পিড, আর একটা হচ্ছে আরপিএম, আর একটা হচ্ছে ফিট, ডেপথ অফ কাট, টার্নিং টাইম, টেপার অ্যাঙ্গেল এবং টেপার লেন্থ। এই ইস্যুগুলো আমাদের লেদ মেশিনে কাজ করার সময় গুরুত্বপূর্ণ। বিশেষ করে আমরা কিছু কিছু কাজের ক্ষেত্রে আরো অন্যান্য কিছু ক্যালকুলেশন আছে, সেগুলো এই পর্যায়ে আমাদের এই সাবজেক্টের অন্তর্ভুক্ত নয়, বিধে আমরা সেখানে এগুলো আলোচনা। কাটিং স্পিড বলতে কি বোঝায়? Cutting speed is defined as the speed at which the work moves with respect to the cutting point of cutting tool. অর্থাৎ একটা কার্যবস্তু কাটিং টুলের কাটিং পয়েন্টের সাপেক্ষে কি কি গতিতে অগ্রসর হয়, সেইটাই হচ্ছে আমাদের কাটিং স্পিড। এটাকে সাধারণত মিটার পার মিনিটে হিসাব করা হয়। কখনো কখনো এটা ব্রিটিশ সিস্টেমে ফুট পার মিনিটে হিসাব আছে, তবে আমরা সাধারণত এটা এখন মেট্রিক সিস্টেমে মিটার পার মিনিট, এটাই এই ক্যালকুলেশনটাই আমরা বেশি ব্যবহার করি।
লেথ মেশিনের জন্য ইট ইজ দ্য স্পিড অ্যাট হুইচ কাটিং টুল রিমুভস ম্যাটেরিয়াল ফ্রম দ্য সার্কামফারেন্স অফ এ রাউন্ড ওয়ার্কপিস। অর্থাৎ লেথ মেশিনের ক্ষেত্রে বিশেষ করে লেথ টুল দিয়ে যেমন আমরা লেথ টুলের ক্ষেত্রে এই সংজ্ঞাটা কেমন হবে, এটা হচ্ছে কি কাটিং, যেই গতিতে কাটিং টুল কোনো একটা গোলাকার কার্যবস্তুর উপর থেকে ম্যাটেরিয়াল অপসারণ করে সেটাকে বলে আমরা কাটিং স্পিড। তো এভরি ম্যাটেরিয়াল হ্যাজ স্পেসিফিক কাটিং স্পিড ফর স্পেসিফিক কাটিং টুল। প্রত্যেকটা ম্যাটেরিয়ালেরই একটা নির্দিষ্ট কাটিং স্পিড প্রযোজ্য, প্রত্যেকটা ম্যাটেরিয়ালের জন্য একটা নির্দিষ্ট কাটিং স্পিড প্রযোজ্য, অবশ্যই সেটা একটা নির্দিষ্ট কাটিং টুলের জন্য। সাধারণত হার্ডার ম্যাটেরিয়ালস আর কাট রিলেটিভলি লোয়ার কাটিং স্পিড। যদি বেশি কঠিনতর পদার্থ হয়, শক্ত ম্যাটেরিয়াল হয়, তাই সাধারণত আমরা লোয়ার কাটিং স্পিডে সেটাকে টার্নিং করি বা কাটি। আর যেগুলা তুলনামূলকভাবে নরম সেগুলো আমরা রিলেটিভলি হায়ার কাটিং স্পিডে কাটতে পারি। তো কাটিং স্পিডের ফর্মুলাটা, কাটিং স্পিড নির্ণয়ের ফর্মুলাটা হচ্ছে কাটিং স্পিড ভেলোসিটি অফ কাট, দ্যাট ইজ বিসি ইকুয়াল টু ফাই ডিএম। আমি সাধারণত এই ফর্মুলাটাই ব্যবহার করি। অনেকে লাগে কাটিং স্পিড বিসি সমান ফাই ডিএম বাই 1000 বা 100। আমি সাধারণত এই ফর্মুলাটাই ব্যবহার করি এই কারণে যে নিচে 100 বা 1000 ব্যবহার করা হয়, সেটা আসলে মূলত আমাদের ডি এর ইউনিট অনুসারে। ডি এর ইউনিট এবং ভেলোসিটির ইউনিট দুটো যদি আলাদা আলাদা হয় তাহলে সেক্ষেত্রে আমাদের এটি ভাগ করা। যদি আমাদের ভেলোসিটি যদি মিলিমিটারে হয়, ডি যদি মিলিমিটার হয়, তাহলে কিন্তু আমাদের বিসি সমান ফাই ডিএম, এটাই ফর্মুলা এক্সাক্ট। কিন্তু আমাদের সাধারণ ক্ষেত্রে আমরা এখানেই বলছিলাম যে আমরা ভেলোসিটিটা সাধারণত মিটার পার মিনিটে ব্যবহার করি, আর ডায়ামিটার আমাদের মিলিমিটার থাকতে পারে, সেন্টিমিটার থাকতে পারে। সেই কারণে সামঞ্জস্যপূর্ণ এককে নির্ধারণ করার জন্য আমরা সাধারণত ওই ফর্মুলাটাতে যাই, যেখানে বিসি সাধারণ নর্মাল কমন ফর্মুলা হচ্ছে বিসি সমান ফাই ডিএম। বাট যদি আমি এখানে দেখা যাক, যেমন ডি ডায়ামিটার অফ দ্য জব, এই জবের ডায়ামিটার যদি আমরা বলি সেটা আমরা মিলিমিটারে যদি কাউন্ট করি, ডেপথ অফ কাট আমরা এটা মিলিমিটারে কাউন্ট করি, ফিট সেটাকে আমরা এগুলো পরে আলোচনা করবো, সেটা যদি মিলিমিটারে কাউন্ট করি, তারপর আরপিএম অর্থাৎ এই জবটা কত আরপিএম এ ঘুরবে সেটা যদি আমরা সংখ্যায় কাউন্ট করি, রেভলিউশন পার মিনিট, এটাকে আরপিএম রেভলিউশন পার মিনিট, তাহলে আমরা কাটিং স্পিড বা কাটিং ভেলোসিটি যেটা, সেটা আমরা বলি বিসি সমান ফাই ডিএন। কেন? এখানে ডায়ামিটার আছে, কাটিং স্পিড আছে কিসে? মিটার পার মিনিটে, আর এগুলো সব মিলিমিটারে। কাজে একই উত্তর, যেহেতু ডায়ামিটার মিলিমিটার আছে আর ভেলোসিটি মিটার আছে, সেই কারণে এখানে 1000 দিয়ে ভাগ করে একই ধরনের ইউনিটে পরিবর্তন করা হয়েছে, পরিণত করা হয়েছে। অল্টারনেটিভলি যদি আমরা এই সূত্র থেকে আমরা যদি আমাদের এই সূত্র থেকে আমরা যদি এখানে এন এন মানে আমাদের স্পিন্ডেল স্পিড, দ্যাট ইজ আরপিএম, স্পিন্ডেল কত আরপিএম এ ঘুরবে সেটা নির্ণয় করতে চাই, তাহলে এখানে 1000 ইন্টু বিসি ডিভাইড বাই ফাই ডি, এই ফর্মুলা থেকে আমরা ব্যবহার করতে পারবো, নির্ণয় করতে পারবো। সাধারণত কাটিং স্পিড বিভিন্ন ম্যাটেরিয়ালে বিভিন্ন হয়, যেমন এখানে আমরা দেখছি হাই স্পিড স্টিল, কাটিং টুল ম্যাটেরিয়ালটা যদি হাই স্পিড স্টিল হয় তাহলে বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালকে কাটার গতিটা কেমন, যেমন আমরা কাস্ট আয়রনকে যদি টার্নিং করি হাই স্পিড স্টিল দিয়ে, তাহলে এটা আমরা 15 থেকে 20 মিটার পার মিনিট এই গতিতে কাটতে পারি। যদি থ্রেড টার্নিং করি মাত্র 7 থেকে 8 মিটার পার মিনিট। ড্রিল করতে গেলে 22 থেকে 31 মিটার পার মিনিট। অ্যাজ ওয়েল রিমিং করতে গেলে 6 থেকে 8 মিটার পার মিনিট। এইভাবে মাইল্ড স্টিলের ক্ষেত্রে দেখা যাচ্ছে 25 থেকে 31 মিটার পার মিনিট টার্নিং করার জন্য। তেমনি ব্রাশ করতে গেলে 60 থেকে 90, অ্যালুমিনিয়াম করতে গেলে আরো বেশি স্পিডে কাটা যায়, কারণ এই ম্যাটেরিয়ালগুলো তুলনামূলকভাবে হার্ডনেস কম, নরম। মাইল্ড স্টিল থেকে এগুলো তুলনামূলকভাবে নরম, সেই কারণে এগুলোর কাটিং স্পিড একটু বেশি। নরম ম্যাটেরিয়াল তুলনামূলকভাবে বেশি গতিতে কাটা যায়। আরেকটা হচ্ছে যে এখানে আরেকটা আমাদের একটা ডাটা দেওয়া আছে, যেমন
কাস্ট আয়রনকে যদি আমরা হাই স্পিড স্টিল দিয়ে কাটি তাহলে 15 থেকে আমরা বলছি 15 থেকে 19 মিটার পার মিনিটে স্পিডে কাটতে পারি। কিন্তু যদি স্টেলাইট ম্যাটেরিয়াল দিয়ে কাটে তাহলে 30 মিটার পার মিনিটে কাটতে পারি। যদি সিমেন্টেড কার্বাইড এই ধরনের কাটিং টুল দিয়ে কাটে তাহলে আমরা 63 মিটার পার মিনিট পর্যন্ত কাটতে পারি। এই যে এইভাবে বিভিন্ন ম্যাটেরিয়ালের আর ফিটটা কিন্তু এরকম ফিট সাধারণত যে কোনো ম্যাটেরিয়ালের ক্ষেত্রে 0.2 থেকে 0.8 মিলিমিটার পার রেভলিউশন, হ্যাঁ, এইটা আমরা ব্যবহার করে থাকি। ডেপথ অফ কাট 0.5 থেকে 1 মিলিমিটার ফর ফিনিশিং অপারেশন আর 2 থেকে 5 মিলিমিটার ফর রাফিং। ফিনিশিং ওয়ার্কের জন্য 0.1 থেকে ম্যাক্সিমাম 1 মিলিমিটার পর্যন্ত আমরা ডেপথ অফ কাট দিব। আর রাফিং এর জন্য আমরা ম্যাক্সিমাম 2 থেকে 5 মিলিমিটার পর্যন্ত আমরা টার্নিং এর জন্য কাটিং ডেপথ অফ কাট প্রয়োগ করতে পারি। এই হচ্ছে আমাদের। এখন ফিটটা কি? ফিট অনেকভাবে বিবেচনা করে। ফিট হচ্ছে কাটিং টুল জবের প্রতি এক ভাগ ঘূর্ণনের কারণে যে পরিমাণ ডানে বা বামে অগ্রসর হয় কাটতে কাটতে, সেটা হচ্ছে ফিট। এখানে আমাদের এই যে এখানে ঘুরতেছে আর এই যে কাটিং টুলটা বাম দিকে অগ্রসর হচ্ছে, এই যে বাম দিকে অগ্রসর হচ্ছে জবকে ঘুরতেছে আর বাম দিকে কাটিং টুলটা বাম দিকে অগ্রসর হচ্ছে, তাহলে প্রতি মিনিটে জবটা হয়তো 100 বার বা 200 বার 300 বার করতে, তাহলে প্রতি ঘূর্ণনে কাটিং টুল যতটুকু বাম দিকে অগ্রসর হবে, যত মিলিমিটার অগ্রসর হবে, সেটা হচ্ছে আমাদের ফিট। আর এই ফিটটা সাধারণত প্রাইমারি ফ্যাক্টর ইন চুজিং ফিট অ্যাজ স্পিড is the material to be cut. আচ্ছা, এখন কাটিং স্পিড এন্ড ফিট ডিটারমাইন দ্য সারফেস ফিনিশ। কাটিং স্পিড এন্ড ফিটের উপরেই আমাদের নির্ভর করবে আমাদের জবের সারফেসটা কতটুকু ফিনিশ হবে, পাওয়ার কেমন লাগবে এবং ম্যাটেরিয়াল কত দ্রুত রিমুভ হবে। সেই কারণে এই ফিড এবং কাটিং স্পিড এটা একটা আসলে একটা ইম্পর্টেন্ট একটা ইস্যু এবং এটা একটার উপর একটা নির্ভরশীল বটে। হ্যাঁ, primary factor in choosing feed and speed is metal to be cut. আসলে কত স্পিড দিব, কত কাটিং স্পিড দিব বা কত কেমন ফিট দিব, সেটা মূলত হচ্ছে যে কোন ম্যাটেরিয়ালটাকে কাটছি সেটার উপর নির্ভর করে। এর বাইরে আমরা অবশ্যই ম্যাটেরিয়াল অফ দ্য কাটিং টুলের ম্যাটেরিয়ালটাও ব্যবহার চিন্তা করব। যে ম্যাটেরিয়ালটা কাটবো সেটা রেজিডিটি কি, অর্থাৎ যে ওয়ার্কপিসের ম্যাটেরিয়ালের রেজিডিটি বা কাঠিন্যতা কেমন। এরপরে হচ্ছে কি লেদ মেশিন যেটা দিয়ে অপারেশন করবো সেই লেদ মেশিনের সাইজ এবং কন্ডিশনটা কেমন, শেপ কেমন, তারপর কেমন ডেপথ অফ কাট দিচ্ছি সেটাও কিন্তু ইম্পর্টেন্ট। ডেপথ অফ কাট যদি পারে কমে, অবশ্যই আমাদের ফিডের পরিমাণ এটা বাড়বে কমবে, উল্টা অনুপাতে। এটা পরে আসছে। সাধারণত যদি আমরা ডেপথ অফ কাট বাড়ে, অবশ্যই কাটিং স্পিড আমাদের কমাইতে হবে। কাটিং স্পিড সরি ফিড কাটিং স্পিড না, ফিডের পরিমাণটা আমাদের প্রতি রেভলিউশনে ফিডটা আমাদের যদি আগে 1 মিলিমিটার থাকে তাহলে 0.1 মিলিমিটার, সরি আগে যদি 0.1 মিলিমিটার থাকে তাহলে 0.05 মিলিমিটার করে ফেলতে হবে, কমে ফেলতে হবে যদি ডেপথ বাড়ে। এনিওয়ে, এরপর হচ্ছে ডেপথ অফ কাট। ডেপথ অফ কাটটা কি প্রতি কাটে একবার টানি করে আমরা একবার সকাল ডান থেকে বাম দিয়ে শেষ করবো সবটা, তাহলে প্রতি কাটে কাটিং টুলটা জবের উপর ধরে কতটুকু ঢুকবে সেটা হচ্ছে ডেপথ অফ কাট। ডেপথ অফ কাটের হিসাবটা হচ্ছে আমাদের এখানে, অর্থাৎ আগে ডায়ামিটার কত ছিল, টার্নিং করার পরে কত হবে, সেটা একটাতে ভাগ দিয়ে তারপরে 2 দিয়ে ভাগ দিয়ে, দ্বিতীয় ভাগ আসলে আমাদের আগে ডায়ামিটার থেকে পরে ডায়ামিটার কত। আমি যদি এক পাশে 1 মিলিমিটার কাটি, জবটা কিন্তু অন্য পাশেও 1 মিলিমিটার কেটে যাবে, দুই দিকে 2 মিলিমিটার কেটে যাবে। আমি যদি 1 মিলিমিটার ডেপ দিই তাহলে আমার জব কিন্তু 2 মিলিমিটার ছোট হয়ে যাবে। সেই কারণে আমরা ডেপথ অফ কাট কত দিব সেটা নির্ভর করবো আমরা কতটুকু ডায়ামিটার কমাবো, তার অর্ধেক দিতে হবে ডেপথ অফ কাট। সেই জন্য D1 মানে D2 ডিভাইড বাই 2, where diameter of the D1 is diameter of the workpiece before measuring and D2 is the diameter of the machine surface. মেশিন করার পর সারফেসটা কত, এখানে আমরা দেখতেছি যে আগে ডায়ামিটার ছিল এটা বড়টা, এখন পরে ছোটটা ডায়ামিটার হবে, তাহলে এই দুইটার বিয়োগফলকে ভাগ করতে হবে এখানে। আরেকটা জিনিস হচ্ছে যে ডেপথ অফ কাট চেঞ্জেস vastly
দ্য কাটিং স্পিড। আমরা কিছুক্ষণ আগে বলেছিলাম ডেপথ অফ কাটটা অবশ্যই আমাদেরকে চেঞ্জ করতে হয় কিসের উপর ভিত্তি করে, কাটিং স্পিডের উপর ভিত্তি করে। In general purpose, the ratio of the depth of cut to the feed varies from 10:1, 10:1 এই হারে আমরা সাধারণত কাটিং স্পিড অ্যান্ড সরি ফিড অ্যান্ড ডেপথ অফ কাট সেট করি। ডেপথ অফ কাট যদি 1 মিলিমিটার হয়, ফিড হবে 0.1 মিলিমিটার, অর্থাৎ 10/1 ফিড হবে এটাই। কিন্তু এর বাইরে যদি আমরা আবার যদি ডেপথ অফ কাট ফিড যদি আমরা বাড়াতে চাই, অবশ্যই আমাদের ডেপথ অফ কাট কমাই ফেলতে হবে। এখানে এমন না যে ফিড বাড়লে ডেপথ অফ কাট বাড়বে না, এটা অবশ্যই ইনভার্সলি, হ্যাঁ ইনভার্সলি সেটা পরিবর্তন হবে। তো সেই কারণে এটা আমাদের মনে রাখতে হবে যে আমরা ডেপথ অফ কাট যদি বাড়ায় আমাদের ফিড কমাতে হবে, ফিড বাড়াতে গেলে ডেপথ অফ কাট কমাতে হবে। এখানে আমাদের ডেপথ অফ কাট দেখতেছি, এটা হলে ডায়ামিটার এদিকে আরপিএম করতেছে, আর এটা এদিকে ফিট। কিন্তু এই যে এখান থেকে এদিকে টি এর মান কতটুকু কাটিং টুলটা ঢুকছে সেটা হচ্ছে টি, যতটুকু ঢুকছে সেটা কিন্তু দুই দিকে ডায়ামিটারকে টি পরিমাণ কমে পেয়েছে। তাহলে 2t পরিমাণ হলো d1 মাইনাস d2 as well, t সমান d1 মাইনাস d2 d1/2। এরপরে টার্নিং, একটা জবকে একবার যদি টার্নিং করতে চাই আমাদের টার্নিং সময় কতক্ষণ লাগবে, জবটা টার্নিং করতে আমাদের কতক্ষণ সময় লাগবে সেটা আমরা নির্ণয় করতে হলে আমাদের সাধারণত দুটা জিনিস থাকতে হবে। যেমন আমাদের কাটিং স্পিড অফ দ্য জব, কত কাটিং স্পিডে আমরা জবটা কাটতেছি, দ্যাট ইজ সিএস কাটিং স্পিড অ্যাজ ওয়েল। সেটা কাটিং স্পিড থেকে আমরা কাটিং স্পিড সিএস সমান ∅dn/1000, অর্থাৎ সেখান থেকে আমরা আরপিএমটা আমরা জানতে পারি। কাটিং স্পিড অ্যাজ ওয়েল আরপিএম যদি জানতে পারি, সেটা লাগবে আর একটা লাগবে ফিট, আর লাগবে লেন্থ অফ দা, যেমন আমাদের কাটিং স্পিড লাগবে, ফিড রেট লাগবে, আর লাগবে লেন্থ অফ দা জব, কতটুকু লম্বা জব আমরা টার্নিং করবো। যত লম্বা জব হবে টার্নিং তত সময় বেশি লাগবে স্বাভাবিক কারণে। ইফ এফ যদি আমাদের কি হয় ফিড হয়, আর এন যদি আরপিএম হয়, কেমন আরপিএমটা আসবে আমরা বলছি যে কাটিং স্পিড থেকে, কাটিং স্পিড ∅dn সমান কাটিং স্পিড সমান ∅dn/1000। তো সেখান থেকে আমরা এন বের করে ফেলতে পারবো। তো সেখান থেকে তাহলে আমাদের এফ ইজ দ্য ফিট ফর দ্য জব, ফিট অফ দ্য জব ফার রেভলিউশন, অর্থাৎ প্রতি রেভলিউশনে জবটা কতটুকু অগ্রসর হবে সেটা হচ্ছে আমাদের ফিট, আর এল হচ্ছে জবের দৈর্ঘ্য। হ্যাঁ, তাহলে আমাদের ফর দেন এ নাম্বার অফ রেভলিউশন অফ দ্য জব required for a complete cut will be L/F। তো প্রতি রেভলিউশনে যদি অ্যাপ করি কাটে, হ্যাঁ তাহলে আমাদের পুরো জবটা কাটতে কত রেভলিউশন লাগবে, কত রেভলিউশন তো কত সময় লাগবে, সেভাবে আমরা সেটা নির্ণয় করতে পারি। এই জন্য মেশিনিং টাইম টি সমান সমান এল জবের পুরো দৈর্ঘ্য ডিভাইড বাই এফ, এফ হচ্ছে ফিট রেট, আর এন হচ্ছে আরপিএম। জবটা আমাদের কত আরপিএম এ ঘুরতেছে, অর্থাৎ আমাদের মেশিনের স্পিড কত আরপিএম এ ঘুরতেছে, জব কত আরপিএম ঘুরতেছে। জবের আরপিএম আমরা পাই যে রেভলিউশন পার মিনিটে পাই আমরা কাটিং স্পিডের সমান ∅dn/1000, এই ফর্মুলা থেকে আমরা পেয়ে যাই। এরপর হচ্ছে টেপার টার্নিং। টেপার টার্নিং কাকে বলে আমরা? টেপার টার্নিং নাথিং ইজ, কোনো একটা জবকে টেপার টার্নিং করা জবও কিন্তু আমাদের টার্নিং, টার্নিং মানে এটাকে গোলাকার করবে। তবে টেপার টার্নিং হবে এক পাশে তুলনামূলক জবের ডায়ামিটার কম, সেখান থেকে ধীরে ধীরে দৈর্ঘ্য বরাবর যতই অগ্রসর হবে জবের ডায়ামিটার হয়তো বাড়বে বা কমবে, অর্থাৎ গ্রাজুয়ালি জবের ডায়ামিটার বাড়া বা কমা, এই আকৃতি দিয়ে যখন আমরা কোনো বস্তুকে টার্নিং করি তখন সেটাকে আমরা বলি টেপার টার্নিং। টেপার টার্নিং ভিতরে বাইরে দুই দিকে আমাদের হতে পারে এবং করতেও হয় আমাদের অনেক সময়। টেপার টার্নিং কিভাবে করা যায়? টেপার টার্নিং operation may be completed by using form tool, অর্থাৎ ফর্ম টুলের সাহায্যে আমরা টেপার টার্নিং করতে পারি, কম্পাউন্ড স্লাইডের সাহায্যে আমরা টেপার টার্নিং করতে পারি, তারপরে ইউজিং
অফসেটিং দ্য টেলিস্টক অফসেট, টেলিস্টক অফসেটের মাধ্যমে টেপার টার্নিং করতে পারেন। টেপার অ্যাটাচমেন্টের মাধ্যমে আমরা টেপার টার্নিং করতে পারি। এখানে আমরা দেখছি যে এখানে টেপার টার্নিং প্রসেস একটা হলো ফর্ম টুল, টুলটার ফর্ম টুলের সাহায্যে করা যায়। আর এখানে হচ্ছে আমাদের এই কম্পাউন্ড রেস্ট সেটিং করার মাধ্যমে আমরা একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে কম্পাউন্ড রেস্টকে সেটিং করা হয়, সেই সেটিং এর মাধ্যমে আমরা টেপার টার্নিং করতে। এখানে ফর্ম টুলের মাধ্যমে আসলে ছোট্ট আঙ্গিকে, যেমন এখানে ছোট ডায়ামিটার, এখানে বড় ডায়ামিটার, এই জবের এখানে ডায়ামিটার ছোট, এটা বড়, কিন্তু এটা অল্প একটা দৈর্ঘ্য, সামান্য একটা দৈর্ঘ্য, অল্প সামান্য টেপার করতে হবে। সেই ক্ষেত্রে আমরা শুধুমাত্র কাটিং টুলের শেপটা যে অ্যাঙ্গেলে টেপার হবে সেই অ্যাঙ্গেলে করে যদি আমরা গ্রাইন্ডিং করে টুলটাকে সেই ফর্ম করে নিই এবং তারপর যদি ওই অংশটুকুটাকে টার্ন করে নিই, ওই অংশটুকুর সাথে লাগাই দিই ডাইরেক্টলি, ফিট দিই, ডিপ ডিপ দিতে থাকে, তখন কিন্তু এই অংশটা ওইভাবে টেপার টার্নিং হয়ে যাবে। এটা ছোট্ট অংশটুকু টেপার করার জন্য, বা অনেক ক্ষেত্রে আমরা বলি চ্যাম্পারিং অপারেটর, চ্যাম্পারিং করার জন্য এই ধরনের কাজ আমরা অনেক সময় করে থাকি। এরপর হচ্ছে যে কম্পাউন্ড টেস্টের মাধ্যমে, কম্পাউন্ড টেস্টের মাধ্যমে আমরা একটা নির্দিষ্ট দৈর্ঘ্য পর্যন্ত টার্নিং করতে পারি নির্দিষ্ট অ্যাঙ্গেলে। সেটা কম্পাউন্ড টেস্টের এখানে অ্যাঙ্গেলটাকে আমরা সেট করে দিই, আর কম্পাউন্ড টেস্ট হুইলের মাধ্যমে আমরা এটাকে অগ্রসর করে ডানে বামে করলে এই কাটিং টুলটা এই শেপে ডানে বাম সামনে অগ্রসর বা পিছনে যাবে। সেক্ষেত্রে আমাদের কাটিং টুল জবের ডায়ামিটার একদিকে কম বা একদিক বেশি হবে। যে এখানে টেপার টার্নিং এর কি অ্যাঙ্গেল সে কিভাবে অ্যাঙ্গেল সেট করবে সেটা আমরা এখানে দেখতেছি। এই যে যে কম্পাউন্ডারকে অ্যাঙ্গেলে নির্দিষ্ট অ্যাঙ্গেলে সেট করবে, কত অ্যাঙ্গেলে সেট করবে, সেই অ্যাঙ্গেলটা নির্ধারণের জন্য অ্যাঙ্গেলটা হিসেব করে আমাদের বের করতে হয়। সেই হিসাবটা করছে যে tan আলফা সমান d1 মাইনাস d2 ডিভাইড বাই 2l, অর্থাৎ d1 হচ্ছে জবের বড় ডায়ামিটার আর d2 হচ্ছে জবের ছোট ডায়ামিটার, আর সেটাকে টোটাল লেন্থ, যেই অংশটুকু টেপার হবে সেই টেপার অংশের দৈর্ঘ্য হচ্ছে যে এল। তাহলে আমাদের tan আলফা সমান d1 মাইনাস d2 ডিভাইড বাই l, সেখান থেকে আমরা আলফা সমান tan ইনভার্স d1 মাইনাস d2 ডিভাইড বাই 2l এর যে হিসাবটা আসবে সেখান থেকে আমরা অ্যাঙ্গেলের পরিমাণ পেয়ে যাবো, এবং সেই অ্যাঙ্গেলে আমরা এখানে কম্পাউন্ড রেস্টটাকে ঘুরে এই নির্দিষ্ট অ্যাঙ্গেলে এখানে সেট করে করবো। যে সেট করবো সেই সেট অনুসারে জবটাও আমাদের সেই অ্যাঙ্গেলে টেপার টার্নিং হবে। আর একটা টেপার টার্নিং প্রসেস আছে যে বাই অফসেট দা টেলিস্টক, টেলিস্টক অফসেটের মাধ্যমে আমরা সাধারণত সেই লম্বা জবে টেপার টার্নিং করতে পারি, তবে অত্যন্ত সামান্য অল্প অ্যাঙ্গেল। সেটা হচ্ছে যে আমরা জবটাকে সাধারণত যদি লাইফ সেন্টার অ্যান্ড হেড সেন্টার, অর্থাৎ হেডস্টক সেন্টার, স্পিন্ডল সেন্টার এবং টেলিস্টক সেন্টার মধ্যে যদি ভাবি, তাহলে জবটা সাধারণত স্টক লাইনে থাকে। কিন্তু সীমিত মাত্রায় অ্যাঙ্গেলের টেপার টার্নিং করার জন্য আমরা এই টেলিস্টকেরকে সামান্য কয়েক মিলিমিটার সামনে বা পিছনে আনতে পারি। যদি সামনে পিছনে আনে কিন্তু এদিকে জবের সেন্টার ঠিক আছে, এদিকে জবের সেন্টারটা কিন্তু এদিকে সরে আসে, তাতে কাটিং টুলের এই সেন্টার থেকে এই পর্যন্ত দূরত্বটা কাটিং টুলের জন্য কমে আসবে। সেই কারণে যদি আমরা এই অবস্থায় জবটাকে স্ট্রেট টার্নিং করি, ডানে বামে টার্নিং করি, তখন কিন্তু আমাদের দেখা যাবে এদিকে জব মোটা, এদিকে জব ছোট। তো সেটা কত মিলিমিটার সামনে বা পিছনে আমরা টেলিস্কোপকে অফসেট করব, সেই ফর্মুলাটা হচ্ছে অফসেট পরিমাণ, এটা কিন্তু একটা মিলিমিটার হবে। সেটা হচ্ছে ডি মাইনাস ডি ডিভাইডেড 2l ইন্টু এল, অর্থাৎ হচ্ছে কি জবের কতটুকু বড় ডায়ামিটার কত আর ছোট ডায়ামিটার কত। তাহলে এইটা আমাদের জবের বড় ডায়ামিটার কত, অর্থাৎ এখানে আমরা এখানে বড় ডায়ামিটার কত, এখানে এইটুকু আমি টেপার টার্নিং করবো, তাহলে এখানে বড় ডায়ামিটার কত, ছোট ডায়ামিটার কত, সেটা একটা ইম্পর্টেন্ট বিষয়। আর হচ্ছে কি বড় ডায়ামিটার ডি, এই যে বড় ডায়ামিটার এখানে, আর ছোট ডায়ামিটার এখানে ডি, আর এল হচ্ছে লেন্থ। এই লেন্থটা একটা ছোট হাতের এল, একটা বড় হাতের এল আছে, এই দুইটা লেন্থ আছে এখানে। একটা দুইটা লেন্থ কি, একটা হচ্ছে যে আমাদের যে অংশটুকু ট্যাপার হবে সেই ট্যাপার অংশের লেন্থ, আর ছোটটা আছে ছোট এলটা, আর বড় এলটা হবে এখানে যেটা গুণ করছি সেটা হবে টোটাল জবের দৈর্ঘ্য, সেন্টার টু সেন্টার যে ডিস্টেন্স, অর্থাৎ জবের এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত টোটাল দৈর্ঘ্য কত সেটা। সেটা দিয়ে ভাগ করলে আমরা কত মিলিমিটার এখানে ডাইনে বা বামে অগ্রসর হতে পারবে সেটা আমরা পেয়ে যাব। এরপর হচ্ছে আমরা টেপার টার্নিং প্রসেস বাই টেপার অ্যাটাচমেন্ট।
টেপার অ্যাটাচমেন্টের মাধ্যমে হচ্ছে যে এই যে আমাদের টেপার অ্যাটাচমেন্ট অনেক মেশিনে এটা আলাদা করে যুক্ত করতে হয়। টেপার অ্যাটাচমেন্টটাকে আমরা আমাদের ক্রস স্লাইডের সাথে অর্থাৎ যে আমরা ক্রস স্লাইড আছে আমাদের সেটার সাথে আমরা এখানে সংযুক্ত করে দিই। আর আমরা সাধারণত সংযুক্ত করলে আবার সেই টেপার অ্যাটাচমেন্টকে যে অ্যাঙ্গেল করে দিব জবর করে সেই অ্যাঙ্গেলটাই সেট হয়ে যাবে। এটা ছোট অ্যাঙ্গেলে বাট বড় দৈর্ঘ্যের বড় দৈর্ঘ্য জবের করে করা যায়। তবে এখানে অ্যাঙ্গেলটা নির্ধারণ করার সময় খেয়াল রাখতে হবে যে আমাদের জবের টোটাল যে টেপার অ্যাঙ্গেল, টোটাল অ্যাঙ্গেল জবের যে অ্যাঙ্গেলটা হবে এখান থেকে এই দিকে যে অ্যাঙ্গেল তার অর্ধেক দিয়ে আমাদের এখানে অ্যাঙ্গেলটা সেট করতে হবে। এটাকে যেখানে আমরা দেখতে পাচ্ছি এটা সোজা নয়, এইটা টেপার অ্যাটাচমেন্টটুকু গাইডিং বারটা আর এটা আমরা ব্রাকেটের সাথে স্টেট টাইনে না একটু অ্যাঙ্গেল করা হয়েছে, যে অ্যাঙ্গেলে করা হয়েছে সেই অ্যাঙ্গেলেই কিন্তু জবটা টেপার টার্নিং হবে। আমরা এখানে একটা প্রবলেম দিচ্ছি যে একটা জবে টোটাল আমাদের 100 মিলিমিটার অংশ টার্নিং করতে হবে, তার মধ্যে 50 মিলিমিটার হবে যে আমাদের আমরা 80 মিলিমিটার করব। আসলে জবটা আছে 100 মিলিমিটার, সেখান থেকে 100 থেকে 80 মিলিমিটার করব আমরা। আসলে পুরো জবটাই করতে হবে, যদিও প্রথমে এই অংশটুকু আমরা এটুকু হবে আমাদের 80 মিলিমিটার আর এটা হবে 60 মিলিমিটার। হ্যাঁ, এইভাবে টার্নিং করতে আমাদের কতক্ষণ লাগবে এখানে ডাটা দেওয়া আছে। 80 মিলিমিটার আমাদের ভ্যালোসিটি অর্থাৎ কাটিং স্পিড, আর ফিড হচ্ছে 0.8 মিলিমিটার পার রেভলিউশন, আর ডেপথ অফ কাট আমরা 3 মিলিমিটার ব্যবহার করতে পারবো। আর যেহেতু এটা 80 মিলিমিটার পার মিনিট 80 মিটার পার মিনিট, এটা আমাদের ব্রাশ বা ওই ধরনের নরম পদার্থ বুঝতে পারছি। এটা সলিউশনটা হচ্ছে কি, আমরা প্রথমে এটা আমরা কি করবো, প্রথমে পুরো অংশটুকু আমরা কিন্তু কি করতে হবে 100 থেকে 80 নিতে হবে। তাহলে 100 থেকে 80 নিবে আমরা 100 মিলিমিটার তৈরি করবো, কত 20 মিলিমিটার কমাইতে হবে। আর পরের অংশে করতে হবে আমাদের শুধু 50 মিলিমিটারকে আরো 20 মিলিমিটার কমাইতে হবে, 60 হয়ে যাবে। আমরা দেখি সলিউশনটা আমরা মার্কেটটা কি। তাহলে আমরা দেখি প্রথমে আমরা কাটিং আরপিএম নির্ণয় করতে হবে। আরপিএম নির্ণয় করা যায় কাটিং স্পিড সি এর সমান 5dn/1000। তাহলে এন সমান কি হবে 1000 ইন্টু বি ডিভাইড বাই 5d। সেখান থেকে আমরা 225 আরপিএম নির্ধারণ হইলো আমাদের। আর যেহেতু আমাদের ডায়ামিটার কমবে হইলো 20 মিলিমিটার, কিন্তু আমাদের একসাথে আমরা 20 মিলিমিটার দিতে পারবো না, আমরা কয়েক কাট সর্বোচ্চ 3 মিলিমিটার ডেপথ দিতে পারবো। তাহলে আমরা জানি যে ডেপথ অফ কাট সমান কি বড় ডি বিয়োগ ছোট ডি ডিভাইড বাই 2। যেহেতু আমাদের এখানে ডিভাইড বাই 2 হলে 10 মিলিমিটার একসাথে দিতে পারবো না, তাহলে আমরা তাকে 3 মিলিমিটার করে ভাগ করে, কিন্তু এখানে 4টা কাটে আমাদের এটা কাটতে হবে। তাহলে 4টা কাটে প্রথমে যদি আমরা শুধু 100 থেকে 80 মিলিমিটার করতে হবে, কিন্তু কতটুকু দৈর্ঘ্য আমাদের 100 মিলিমিটার। তাহলে সেক্ষেত্রে আমাদের 4টা কাট হবে, 4টা কাট। তাহলে 100 মিলিমিটারকে একবার টার্নিং করতে যত সময় লাগে 4টা কাটে 60 গুণ সময় লাগবে। তাহলে এল ডিভাইড বাই এফ ইন্টু এন, আমরা আগে টার্নিং টাইম নির্ধারণ করছি। এল হচ্ছে জব, এফ হচ্ছে ফিট, এন হচ্ছে আরপিএম। সেখান থেকে এটা বা হিসাব করলে আমাদের প্রায় 2 মিনিট লাগবে শুধু প্রথম পুরা অংশটুকু, পুরা 100 মিলিমিটার অংশটুকু 80 মিলিমিটার, 100 থেকে 20 মিলিমিটার কমে 80 মিলিমিটার করার জন্য। পরবর্তীতে সে 80 থেকে 60 করতে হবে 85 মিলিমিটারকে। সেটার জন্য আমাদের আবার কাটিং স্পিড নির্ণয় করতে 318, যেহেতু ডায়ামিটার কমে গেছে আমাদের কাটিং স্পিড আসবে 300/1000। তাহলে এন সমান হবে 318 আরপিএম এ আমরা মেশিন সেট করবো। এরপরে 80 থেকে 60 ডেপথ অফ কাট কয়টা হবে 80 থেকে 60, এখানেও 20 যেহেতু এখানে, তাহলে 60 বার কাটতে হবে 4 পাস। তাহলে টাইম হবে এল ডিভাইড বাই এফ ইন্টু এন ডিভাইড বাই ইন্টু 4। তাহলে এটা হচ্ছে আমাদের কত 79.79 মিনিট। তাহলে টোটাল সময় হচ্ছে আমাদের 2.75, প্রায় 3 মিনিটের মতো সময় লাগবে শুধু টার্নিং করার জন্য। আর একটা প্রবলেম আছে যে একটা টেপার টার্নিং করতে হবে আমরা কম্পাউন্ডের সেটিং এর মধ্যে। বড় ডায়ামিটার ছিল 80, ছোট ডায়ামিটার 50, জবের লেন্থ হচ্ছে 80 মিলিমিটার। তাহলে 10 আলফা সময় আমরা বলছি যে বড় ডি বিয়োগ ছোট ডি বাই 12, সেখান থেকে আমাদের 80 বিয়োগ 50 ডিভাইড বাই 2 ইন্টু 80 160। তাহলে আমাদের আলফা হবে 10.62 ডিগ্রি। এই 10.62 ডিগ্রিতে আমরা আমাদের কম্পাউন্ডারকে সেট করতে পারলে হবে। কাটিং টুল,
কাটিং টুল আমরা বলছি যে যেটা দিয়ে আমরা মেটেরিয়াল কেটে অপারেশন করি সেটা আমাদের কাটিং টুল। আর কাটিং টুল সাধারণত দুই ধরনের হয়ে থাকে, যেমন সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল, মাল্টিপল পয়েন্ট কাটিং টুল। তারপর যেমন আমাদের সিঙ্গেল পয়েন্ট কাটিং যে লেদ টার্নিং, লেদ মেশিনে যে টুল ব্যবহার করি, লেদ টুল যেটা আমরা টার্নিং টুল অথবা শেপিং টুল, শেপার মেশিনে আমরা যে টুলটা ব্যবহার করি সেটা সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল। মাল্টিপল পয়েন্ট কাটিং টুল আমরা মিলিং কাটার, ড্রিল বিট, এগুলো হচ্ছে আমাদের মাল্টিপল পয়েন্ট কাটিং টুল। আর তো কাটিং টুলগুলার আমাদের মধ্যে আমাদের কি কি গুণ থাকবে সেটা হলো, এক নম্বর টাফনেস থাকবে, যেমন এটা ফেটে না যায়, ভেঙে না যায়। আর একটা হচ্ছে হট হার্ডনেস, রেজিস্ট অ্যাব্রাশন, ক্ষয় প্রতিরোধ করবে। আর হচ্ছে ওয়ার রেজিস্ট্যান্স, সলিবিলিটি, এটা দ্রবীভূত হয়ে যাবে না। হ্যাঁ, এটা সলিবিলিটি, প্রতিরোধ ক্ষমতা থাকবে। কাটিং টুলের ম্যাটেরিয়াল সাধারণত প্লেন কার্বন স্টিল বা লো অ্যালয় স্টিল। অ্যালয় স্টিল হতে পারে, প্লেন কার্বন স্টিল হতে পারে, হাই কার্বন স্টিল, হাই স্পিড স্টিল মোস্টলি ব্যবহৃত আমাদের অ্যালয় স্টিল, যেটা হাই স্পিড স্টিল ব্যবহার হয়। তারপরে সিমেন্টেড কার্বাইড বা কার্মেট, কোটেড কার্বাইডস, এগুলো আমরা কাটিং টুল হিসেবে ব্যবহার করি। সিরামিক ব্যবহার করি, সিনথেটিক ডায়মন্ড ব্যবহার করে। তাহলে কাটিং টুলের, সিঙ্গেল পয়েন্ট কাটিং টুলের অ্যাঙ্গেলগুলো আমরা একটু দেখি। সিঙ্গেল পয়েন্ট কাটিং টুলের, বিশেষ করে লেদ টুলের যে আমরা টার্নিং টুল যেটা, সেটার জন্য আমরা প্রায় আমাদের এখানে 6টা অ্যাঙ্গেল, অর্থাৎ জিওমেট্রি বা কাটিং টুল শেপ বর্ণনা করার জন্য এই 6টা অ্যাঙ্গেল আমাদের বর্ণনা করতে হচ্ছে। ব্যাক রেক অ্যাঙ্গেল, সাইড রেক অ্যাঙ্গেল, হ্যান্ড রিলিফ অ্যাঙ্গেল, সাইড রিলিফ অ্যাঙ্গেল, সাইড কাটিং এজ অ্যাঙ্গেল, এন্ড কাটিং এজ অ্যাঙ্গেল এবং নোজ রেডিয়াস, নোজ বা লিপ রেডিয়াস। এটা এখানে আমাদের কাটিং টুল, টুলের এখানে আমরা দেখি এইটা হচ্ছে কাটিং এজ। টার্নিং করতে করতে আমরা বাম দিকে গেলে এই এজটাই মেনলি জবের বডির সাথে একটু কন্ট্যাক্ট পায়, আর এটা এই নোজটা আমাদের জবের বডির সাথে কন্ট্যাক্ট থাকে। এখন আমরা দেখি প্রথম যে আমরা যদি দেখি প্রথম উপর থেকে দেখলাম, টপ ভিউতে আমরা দেখতে পাচ্ছি জবের এই, এটা হলো বাইরে আর এটা নিচে, নিচে দিয়ে ডট ডট দিয়ে দিলে ভালো হতো। আমরা দেখতে পাচ্ছি নিচের অংশটুকু, উপরের অংশ থেকে নিচের অংশ কিন্তু পিছন দিকে সরানো, অর্থাৎ এই ধার থেকে এই ধারটা একটু পিছনের দিকে সরানো, আবার এই ধার থেকে তার নিচের ধারটা পিছনের দিকে সরানো, অর্থাৎ এই ধার থেকে এই ধারটা একটু পিছনের দিকে সরানো। কেন আমরা এটা পরে দেখছি। তাইলে প্রথমে দেখা যায় এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটাকে আমরা পয়েন্ট কাটিং এজ অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা যদি আমরা না থাকতো, যে জবের সাথে পুরো ধারটা এগুলো লেগে থাকতো। এই অ্যাঙ্গেলের কারণে আমরা যদি দেখি, হ্যাঁ, এই অ্যাঙ্গেলটার কারণে এখানে জবের সাথে এই অংশটুকু, জবের অংশ থেকে শুধু কাটিং নোজটা জবের সাথে সংযুক্ত আছে, কিন্তু এই অংশটুকু কিন্তু আলাদা, আর এখানে কাটিং এজটা সংযুক্ত আছে। এরপর হচ্ছে এই অংশটুকু সাইড কাটিং এজ অ্যাঙ্গেল। সাইড কাটিং এজ, এটা সোজা না হয় একটু অ্যাঙ্গেল করা হয়েছে এখান থেকে, আমরা এটা দেখি। এইটাও আমরা যদি এখানে দেখি, এই যে অ্যাঙ্গেলটা, এটা সোজা করে নাই, জবটা একদম ডাইরেক্ট খাড়া না হবে, এইটার জন্য এইটা এই কাটিং এজটা একটু অ্যাঙ্গেল করা। এই অ্যাঙ্গেলটা হচ্ছে যে সাইড কাটিং এজ অ্যাঙ্গেল। আর এরপর হচ্ছে যে ফ্রন্ট ভিউতে আমরা যে ফ্রন্টে দেখি, যে আমরা বলছিলাম না এই অংশটা পিছনের দিকে, তাহলে উপরের টিপের অংশ তার থেকে পিছন দিকে গেছে এটা। হ্যাঁ, তাহলে এই অংশটুকু অ্যান্ড ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল, অ্যান্ড ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল এই কারণে, যদি এটা না হতো তাহলে জবের সাথে এখানে কাটলে জবের ডায়মিটারের সাথে এই অংশটুকু লেগে থাকতো। আমরা যদি এখানে দেখি, জবের তলের দেশ কিন্তু কাটিং এজের তলের দিক কিন্তু জবের সাথে লেগে নেই, তার পিছন দিকে। হ্যাঁ, এখানে জবে মানে আমাদের টিপ বা নোজ, তারপর নিচের অংশটুকু জবে থেকে সম্পূর্ণরূপে আলাদা, শুধু নোজটাই কন্ট্যাক্টে আছে। হ্যাঁ, তাহলে এখানে এইটা থাকার কারণে জবের পুরো বড় কাটিংটা পুরো অংশ কিন্তু জবের কন্ট্যাক্টে আসবে না, শুধু এই নোজটা আসবে। আর এই যে একটা ব্যাক রেক অ্যাঙ্গেল, ব্যাক রেক অ্যাঙ্গেলটা কেন? ব্যাক রেক অ্যাঙ্গেল হইলে এখানে আমরা এখান থেকে এটা ম্যাটেরিয়ালটা যখন আসবে জবের উপর দিয়ে, তখন কিন্তু আমাদের এটা ম্যাটেরিয়ালগুলো আমাদের কোথায় চলে আসবে, এখান থেকে কেটে ম্যাটেরিয়ালটা আমাদের গায়ের দিকে সোজা চলে। কিন্তু কি হয়, এখন এটা এই ব্যাক রেক অ্যাঙ্গেলের কারণে জবটা চিপটা এসে এখানে এসে বাঁকা হয়ে যায় বা ভেঙে যায়, যার কারণে এটা আমাদের গায়ের দিকে আসতে পারে না। হ্যাঁ, আবার
আবার দেখি এই যে এখান থেকে যায় চিপটা যখন এখানে কেটে আসতে করে এদিকে আসবে, যদি এই আঙুলটা না থাকতো সোজা চিপটা কাটিং টুল উপর দিয়ে সোজা আমাদের বডি দিয়ে সামনে দিয়ে চলে আসতো, কিন্তু এখন সেটা আসে না, সেই এইদিকে আসা যখন এখানে বাধাপ্রাপ্ত হয় অ্যাঙ্গেলের কারণে এখানে বাধাপ্রাপ্ত হয়, তখন কিন্তু সে চিপটা এখানে বাঁকা হয়ে যায় বা ভেঙে যায়, যার এই জন্য এটা ব্যাক রেক অ্যাঙ্গেল। আর আর সাইড রেক অ্যাঙ্গেল, অর্থাৎ সাইড রেক অ্যাঙ্গেল হচ্ছে এদিকে আমরা একটু দেখি, এই যে আপনার এই সাইডে নিচের দিকে করে দেওয়া আছে, এখানে যে উপর আছে তার থেকে এটা নিচের দিকে, তাতে কি হয় চিপটা যেমন এদিকে আসে ভেঙে যায়, আবার সে আবার যেহেতু এদিকে চিপটা আবার ডান দিকে নিচের দিকে নেমে চলে আসে। আমরা এখানে একটু দেখি, এই যে এই সাইডে নিচে হওয়ার কারণে এই চিপটা এদিকে বাঁক হয়ে এদিকে নেমে এদিকে চলে আসবে। এই জন্য আমাদের সাইড র্যাক অ্যাঙ্গেল যেটা আমরা এটা দেখতে পাচ্ছি, এই সাইড র্যাক অ্যাঙ্গেল, হ্যাঁ, সাইড ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল। সাইড ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল হচ্ছে এই যে এখান থেকে এই ধারটা পিছন দিকে চলে গেছে, যার কারণে শুধু সাইড সাইড কাটিং এর অ্যাঙ্গেলটাই জবের কন্টাক্টে থাকে, কিন্তু এই অ্যাঙ্গেলটা এটা নিচে থাকে না। আমরা এখানে এটা দেখার চেষ্টা করি, এই অংশটাই শুধু এই কাটিং জবের কাটিং এজের সাথে থাকবে, কিন্তু এই কাটিং টুলের নিচের অংশটুকু কোনো মতে এই পাশের সাথে সাইডের সাথে কন্টাক্টে থাকবে না, এটা দূরে করা হয়ে গেছে। এই যে এই কারণে, এইটার কারণে যেহেতু এইটা কন্টাক্ট, কিন্তু যেহেতু এই অংশ পিছনের দিকে, এই অংশটা যেহেতু পিছনে চলে গেছে, সেই কারণে এই অংশটুকুর এই ধারটাই শুধুমাত্র জবের কন্টাক্টে থাকে, কাটিং টুলের নিচের অংশ জবের সাইডের সাথে কন্টাক্টে থাকে না। অর্থাৎ এখানে এই শুধু উপরে এই লাইনটাই জবের, এই জবের সাইডের সাথে কন্টাক্টে থাকবে, কিন্তু তার নিচে কোনো অংশই কিন্তু কন্টাক্টে থাকে না, সেই কারণে এই অ্যাঙ্গেলটা বেশি। আর বিশেষ করে লিপ অ্যাঙ্গেল বা নোজ অ্যাঙ্গেল, যেটা আমরা লিপ অ্যাঙ্গেলটা বলি, একটু লিপ অ্যাঙ্গেলটা এখানে দেখানো, এই অংশটুকু যেটা এটাকে আমরা লিপ অ্যাঙ্গেল বলি। লিপ অ্যাঙ্গেলটা যদি বড়, বিশেষ করে যদি হার্ড ম্যাটেরিয়াল হয় তাহলে অবশ্যই এটা আমাদের বড় রাখার দরকার হয়। সফট ম্যাটেরিয়ালের সাথে কম রাখলেও চলে, কিন্তু হার্ড ম্যাটেরিয়াল হলে এটা আমাদেরকে একটু বড় রাখতে হবে, বড় রাখতে হলে এগুলো কমায় আনতে হবে, সেগুলো আমাদের একটু মনে রাখতে হবে। হার্ড ম্যাটেরিয়ালের ক্ষেত্রে ম্যাটেরিয়াল কাটিং টুলের শক্তিটা বেশি দরকার, সেই কারণে। আর এগুলো হচ্ছে যে আমাদের বিভিন্ন ধরনের সিঙ্গেল পয়েন্ট কাটিং টুলের বিভিন্ন শেপ, আমরা ফেসিং করার জন্য একটা ব্যবহার করি, রাফ টার্নিং এর জন্য একটা ব্যবহার করি, ফিনিশিং টার্নিং এর জন্য একটা ব্যবহার করি, রাউন্ড নোজ সাধারণত ব্যবহার করে থাকি টার্নিং করার জন্য বা সে বিভিন্ন শেপের জন্য। এগুলা রাইট হ্যান্ড লেফট হ্যান্ড এই ধরনের টুল। আশা করি আমাদের এই ক্লাসটা আমরা শেষ পর্যায়ে চলে আসছি। আশা করি আপনারা সবাই আমাদের ক্লাসটা উপভোগ করেছেন, একটু সময় বেশি গেলেও। আর আজকে আমরা বিভিন্ন ধরনের বেসিক ক্যালকুলেশন লেদ মেশিনের এগুলো শিখলাম, বিশেষ করে কাটিং স্পিড, হিট, ডেপথ অফ কাট, আরপিএম, এগুলা বিবেচনা করা এবং টেপার অ্যাঙ্গেল নির্ণয় করা, টেপার টার্নিং এর ক্ষেত্রে টেপার অ্যাঙ্গেল নির্ণয় করার সূত্রটা শিখছি। আবার সিঙ্গেল পয়েন্ট কাটিং টুলের বিভিন্ন অ্যাঙ্গেলগুলা শিখছি, কাটিং টুলের ম্যাটেরিয়াল এবং তাদের ফাংশনগুলো আমরা এখানে শিখছি। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। বিশেষ করে যদি আপনাদের কোনো পরামর্শ বা প্রশ্ন থাকে আমাদেরকে কমেন্টে জানাবেন। আপনাদের পরামর্শগুলো আমাদেরকে সামনের দিকে আমাদের ক্লাসকে আরো কার্যকর এবং এফেক্টিভ করার জন্য আমাদেরকে সাহায্য করবে। আর আগামী ক্লাসে আমরা 4th অধ্যায় নিয়ে আলোচনা করব। আজকে আর বেশি সময় নেই। আপনারা যারা আমাদের এই ক্লাসটি আবার দেখতে চান, দয়া করে www.skills.gov.bd এই সাইট ভিজিট করুন। এতক্ষণ ধৈর্য ধরে আপনারা যারা আমার কথাগুলো শুনলেন, আমার সেশনটা অবজার্ভ করলেন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা ভালো যেখানে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, এই আশা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।